আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের সকল স্টুডেন্টকে আজকে এই ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং পূর্বের যে পড়াগুলো আমরা কমপ্লিট করেছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা সবাই প্র্যাকটিসে রেখেছো। এর আগে আমরা চ্যাপ্টার 4 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা চ্যাপ্টার 4-এ মোটামুটি অলমোস্ট সবই শেষ, কিছু অংশ বাকি আছে যেটা আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 3 একটু কমপ্লিট করার পরে। চ্যাপ্টার 3-তে আমাদের একটা টপিক আছে প্রজেক্টাইল, যে টপিকটা আমাদের পড়তে হবে আগে, এটা বেশ ইম্পর্ট্যান্ট। এই টপিকটা শেষ করে আমরা চলে যাব এখানে টর্ক এবং কৌণিক ভরবেগে, কারণ ভেক্টরের কিছু বেসিক ইকুয়েশনের যে জ্ঞান সেটা আমাদের একটু দরকার। ওই অংশটা পড়তে গেলে বা তার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের একটু সেখানে ভেক্টরের যে সরণ বেগ ত্বরণের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো ভেক্টর ফরম্যাটে কেমন করে হয় আর সেগুলো কিভাবে প্রমাণ করা যায়। তারপরে আমাদের একটু জানা দরকার যে 1 ডাইমেনশনাল অ্যান্ড 2 ডাইমেনশনাল মোশন, এদের মধ্যে পার্থক্যটা কি। আমরা দুই ধরনের গতি দেখতে পাই এখানে, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন একমাত্রিক গতি, আর একটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি। আমরা যদি একটু লিখি তাহলে বলি এরকমের যে মোশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল। তাহলে একটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। তো একমাত্রিক গতি আর দ্বিমাত্রিক গতি জিনিসটা কি, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আজকে ঠিক ওটা শেষ করতে পারবো কিনা, আজকে শেষ হবে না, হয়তো আর একটা ক্লাস লাগবে, কিন্তু ওটা জানতে গেলে আমাদের আরো অনেক খুঁটিনাটি বিষয় জানা দরকার। মানে যদি বুঝতে হয়, আর পড়ার জন্য জানার দরকার নেই যে আমি পড়ে পরীক্ষায় নাম্বার পাবো, সেই জন্য দরকার নেই। সেই জন্য মূল ইকুয়েশনগুলো পড়ে প্রবলেম সলভ করলেই যথেষ্ট। কিন্তু এটা সম্পর্কে যদি আমি বিস্তারিত ধারণা পেতে চাই যে জিনিসটা কি, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। তো 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল কি? আমরা যদি একটা এরকম করি যে কোনো একটা বস্তু একটা অবস্থানে আছে, মনে করো সেটা হচ্ছে ও, আমি এর উপর যদি একটা বাহ্যিক কারণ প্রয়োগ করি, বস্তুটি যদি এইভাবে সরল পথে যায় অ্যালং এক্স ডিরেকশন, তাহলে আমরা এই বস্তুর এই মোশনটাকে বলবো 1 ডাইমেনশনাল মোশন, গ্রাফিক্যালি 1 ডাইমেনশনাল মোশন। অথবা এটা শুধু ওয়াই অক্ষে যেতে পারে, অথবা এই পার্টিকেলটা শুধু কি করতে পারে, ওয়াই অক্ষে যেতে পারে। আমি শুধু ওয়াই লিখবো এখানে, ব্যাস, তাহলে এটাকে বলবো আমরা 1 ডাইমেনশনাল মোশন। তারপর আমি পার্টিকেলটার উপরে ও বিন্দুতে আছে, তার উপরে একটা বাহ্যিক কারণ প্রয়োগ করলাম, এক্সটার্নাল কজ, ফলে সে কি করলো, শুধুমাত্র জেড অক্ষে পথ পরিভ্রমণ করলো, জেড, শুধু জেড লিখে এখানে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন। তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যালি 1 ডাইমেনশনাল মোশন। বাট 2 ডাইমেনশনাল মোশনটা কি? 2 ডাইমেনশনাল মোশন বুঝতে গেলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল স্পেসের ছবি আঁকি। 2 ডাইমেনশনাল স্পেস, আমরা জানি যে দুটো অক্ষ যদি পরস্পরের উপর পারপেন্ডিকুলারলি থাকে, লম্বভাবে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলি 2 ডাইমেনশনাল। হ্যাঁ, তাহলে এক্স এবং ওয়াই থাকলেই হবে তা না। আমি এখানে এক্স লিখলাম আর এখানে আমি ওয়াই লিখলাম আর বললাম এর দুটো মাত্রা আছে, তাহলে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, তা কিন্তু না, এটা 2 ডাইমেনশনাল নয়। 2 ডাইমেনশনাল হতে গেলে এক্স এবং ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল হতে হবে 90 ডিগ্রি। যদি দুটো অক্ষ পরস্পরের উপরে পারপেন্ডিকুলারলি অবস্থান করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেস অর 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা স্থানাঙ্ক ব্যবস্থা, ফ্রেম অফ রেফারেন্স, 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। যখন তুমি চ্যাপ্টার 8 পড়বে সেকেন্ড ইয়ারের আপেক্ষিক তত্ত্ব জ্যোতির্বিদ্যাতে, সেখানে তুমি দেখবে রিলেটিভিটি, যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি। তো প্রসঙ্গ কাঠামো, এটাকে আমরা বলছি হচ্ছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এরকম একটা বস্তু ও পয়েন্টে আছে, আমি এর উপরে বাহ্যিক কারণ প্রয়োগ করলাম, অবলিগলি বস্তুকে আমি একটু থ্রো করবো আজকে, অবলিগলি, নট ভার্টিক্যালি, উপর দিকে নয়। উপর দিকে আমি যদি এটাকে নিক্ষেপ করি তাহলে তো ও তো আবার ভূমিতে এসে পড়বে, কারণ আমরা জানি সকল বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে। এটাকে বলে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে নিচের দিকে যদি কোনো বস্তু আসতে থাকে সেটাকে আমরা বলবো জি প্লাস, আর যদি কোনো বস্তুকে ভূমি থেকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে আমরা বলবো হচ্ছে জি মাইনাস। খাড়া না, ভূমি থেকে নিক্ষেপ করলেই তাকে আমরা বলবো হচ্ছে জি মাইনাস, কারণ জি এর অ্যাকশনটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। আমি যদি এখানে পৃথিবীর ছবি আঁকি, এরকম করে পৃথিবীর ছবি আঁকি, তাহলে সকল বস্তুর আকর্ষণটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। এখন আমি এই বস্তুকে কি করব, থ্রো করব অবলিগলি ইনটু স্পেস, তির্যকভাবে নিক্ষেপ করব। তাহলে বস্তুকে যদি তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে এরকম যেতে থাকবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ তাকে বাধা দিতে থাকবে, ফলে বস্তুর ভেলোসিটি বা বেগ আস্তে আস্তে কমতে থাকবে, ফলে ওয়াই অক্ষে সে কিন্তু আর যাচ্ছে না। সে কি করবে, যখন তার শেষ বেগ 0 হয়ে যাবে, সেখান থেকে সে এসে আবার ভূমির উপরে এসে পতিত হবে। তাহলে আমি এটাকে থ্রো করেছিলাম অবলিগলি ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অক্ষে এটাকে আমি তির্যকভাবে নিক্ষেপ করেছিলাম, কিন্তু বস্তুটি এসে পড়েছে কোন অক্ষে, এক্স অক্ষে।
তাহলে একসঙ্গে দুটো অক্ষকে সে কিন্তু কভার করেছে। সে ওয়াই অক্ষে তাকে নিক্ষেপ করা হয়েছে অবলিকলি তির্যকভাবে, আর সে কি করেছে এক্স অক্ষে এসে, যেহেতু তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে তাহলে ও তির্যকভাবে এসে ভূমিকে আঘাত করবে। যদি খাড়াভাবে নিক্ষেপ করতাম ঠিক সোজাভাবে এসে ভূমিকে আঘাত করত। তির্যকভাবে নিক্ষেপ করেছি, তির্যকভাবে ভূমিকে সে আঘাত করবে। এবং ওয়াই অক্ষে তাকে অবলিকলি তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে এবং সে এক্স অক্ষে এসে পড়ছে, একসঙ্গে দুটো অক্ষকে সে কভার করছে। তাহলে আমরা বলবো যেহেতু ওয়াই এবং এক্স দুটো অক্ষকে সে কভার করেছে, তাহলে এই মোশনটাকে আমরা বলবো হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। তাহলে এই হচ্ছে গ্রাফিক্যালি 1 ডাইমেনশনাল অ্যান্ড 2 ডাইমেনশনাল মোশনের মধ্যে পার্থক্য। এটা শুধু একটা অক্ষে সে তার বিচরণটা হবে শুধু একটা অক্ষে, তাকে বলবো 1 ডাইমেনশনাল। আর বিচরণটা যদি হয় 2 অক্ষে তাহলে সেটাকে আমরা বলবো 2 ডাইমেনশনাল। এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অবলিকলি তির্যকভাবে বস্তুকে নিক্ষেপ করতে হবে। যদি তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে ঠিকই ওই একইভাবে সে ভূমিকে আঘাত করবে। আমি ওয়াই অক্ষে নিক্ষেপ করছি অভিকর্ষ স্তরণের বিপরীতে, আর এক্স অক্ষে এসে পড়ছে অভিকর্ষ স্তরণের পক্ষে। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কি জি মাইনাস, আর এখান থেকে এটুকু হচ্ছে জি প্লাস, অভিকর্ষ স্তরণের পক্ষে এসে পড়ছে। তাহলে ওয়াই অক্ষে নিক্ষেপ করছি, এক্স অক্ষে এসে পড়ছে, একসঙ্গে দুটো অক্ষকে সে কভার করছে। সুতরাং আমরা এই গতিটাকে বলবো হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। এটা হচ্ছে গ্রাফিক্যালি 2 ডাইমেনশনাল মোশন। গ্রাফিক্যালি দেখলাম 1 ডাইমেনশনাল, বেসিক ডিফারেন্স বিটুইন 1 ডাইমেনশনাল অ্যান্ড 2 ডাইমেনশনাল ইন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। বাট আমি যদি এটাকে একটু ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাই, মানে আমাদের তো জানতে হবে যে কোনটা 2 ডাইমেনশনাল, কখন আমি এটাকে 2 ডাইমেনশনাল বলবো, এটাকে তো আমাদের ইকুয়েশন দেখে দেখে বুঝতে হবে। আমি যে কোনো ইকুয়েশন দিয়ে তো আর প্রজেক্টাইলটাকে ব্যাখ্যা করতে পারি না। তা প্রজেক্টাইলে পরে আসি, এখন এটাকে যে প্রজেক্টাইল বলা হচ্ছে এটা আমি এখনো বলবো না, আমি এখনো বলিনি। আমরা এখন ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করছি যে কোনটা 1D আর কোনটা 2D। তো এখন আমরা ভেক্টর চ্যাপ্টারে আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম যে i ডট i ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আবার আমরা শিখেছিলাম i ডট j ইকুয়াল টু হচ্ছে 0। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভেক্টর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসুক আর না আসুক, সিলেবাসে থাক আর না থাকে, এটা পড়তে হবে আমাদের সবসময়। মানে যদি সিলেবাস থেকে বাদও দেওয়া হয়ে যায় তারপরেও আমাদেরকে এই চ্যাপ্টারগুলো শিখতে গেলে ভেক্টর শিখতে হবে। তাহলে i ডট i ইকুয়াল টু 1, i ডট j ইকুয়াল টু 0। আবার আমরা শিখেছিলাম i ক্রস i ইকুয়াল টু হচ্ছে 0, আর i ক্রস j ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে কত প্লাস k। এগুলো আমরা সব শিখেছিলাম। এরকম করে আমরা 9টা টার্ম আমরা ক্যালকুলেশন করেছিলাম, i ক্রস i, j ক্রস j, k ক্রস k, i ক্রস j, j ক্রস k, k ক্রস i, k ক্রস i ক্রস k, j ক্রস i ইত্যাদি ইত্যাদি। আমরা 9টা টার্ম এরকম ক্যালকুলেশন করেছিলাম। এখানে i ডট i ইকুয়াল টু 1, এখানে i ডট j ইকুয়াল টু 0, এটা i ক্রস i ইকুয়াল টু 0, i ক্রস j ইকুয়াল টু k। যেগুলো ডান পাশ 0 সেগুলো নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই। ডান পাশ 0 যেগুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। যেগুলো ডান পাশে কিছু আছে সেটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। যেমন এখানে আছে i ডট i, এটাকে আমরা বলছি 1। i মানে কি? i রিপ্রেজেন্টস x এক্সিস, i হচ্ছে x অক্ষ নির্দেশ করে। আবার এখানে একটা i আছে, দেখো i রিপ্রেজেন্টস x এক্সিস। তাহলে i হচ্ছে x অক্ষে একক ভেক্টরকে i বলা হয়, x অক্ষে একক ভেক্টরকে i বলা হয়, x অক্ষে একক ভেক্টরকে i বলা হয়। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু x কাজ করছে, তাহলে আমরা এটা বলবো অনলি x। তাহলে অনলি x মিনস কি দিস ইজ 1 ডাইমেনশনাল। তাহলে i ডট i ইকুয়াল টু 1, i ডট i ইকুয়াল টু 1 ডাইমেনশনাল। i ডট i দুটোই x, শুধু x, আর কিচ্ছু নাই, 1 ডাইমেনশনাল। আবার যদি আমরা এখানে একটু দেখি যে i ক্রস j, i ক্রস j ইকুয়াল টু বলেছে আমরা কত k। এখানে লক্ষ্য করে দেখো i রিপ্রেজেন্টস x ডিরেকশন, x এক্সিস, j রিপ্রেজেন্টস y এক্সিস। তাহলে দেখো এখানে কিন্তু একটা অক্ষ নাই, x এবং y দুটো অক্ষ, তার মানে এখানে হচ্ছে কি x y, আর দুটো অক্ষ হওয়ার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে 2D। তাহলে i ডট i ইকুয়াল টু 1, তাহলে x x অনলি x বলবো 1D, i ক্রস j, i x j y x y 2D। তাহলে এখন এগুলো দিয়ে যে ডান পাশটা কি বোঝাচ্ছে, যেমন দেখো 1D বাম পাশে হয়ে গেল 1D, আর ডান পাশে কি 1 ইজ এ স্কেলার কোয়ান্টিটি। 1টা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। তাহলে বলবো আমরা 1 ডাইমেনশনাল মোশন ইজ স্কেলার কোয়ান্টিটি। তাহলে 1 ডাইমেনশনাল মোশন ইজ স্কেলার কোয়ান্টিটি। তাহলে একমাত্রিক গতি হচ্ছে স্কেলার রাশি, একমাত্রিক গতি হচ্ছে স্কেলার রাশি। আর 2D 2 ডাইমেনশনাল মোশন, এই 2 ডাইমেনশনাল মোশনের ডান পাশে দেখতে পাচ্ছি কি লেখা আছে k। তাহলে কেটা কিন্তু এখানে কেটা কিন্তু ইউনিট ভেক্টর, এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি না, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা বলতে পারি যে 2 ডাইমেনশনাল মোশনটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, 2 ডাইমেনশনাল মোশনটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা যেহেতু কেটা হচ্ছে ভেক্টর, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তার মানে 1 ডাইমেনশনাল মোশন ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড 2 ডাইমেনশনাল মোশন ইজ ভেক্টর কোয়ান্টিটি।
তাহলে যখনই আমরা ভেক্টর ইকুয়েশন লিখব সেটাকে বলবো আমরা 2 ডাইমেনশনাল ইকুয়েশন, আর যদি আমরা স্কেলার ইকুয়েশন লিখি সেগুলো হচ্ছে 1 ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। যেমন আমি যদি 1 ডাইমেনশনাল মোশনে আমি যদি একটা ইকুয়েশন লিখতে চাই তাহলে আমি লিখব ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস হচ্ছে কত এটি। আমরা এটার ব্যাখ্যায় যাব। আমি যদি শুধু এক্স অক্ষ বিবেচনা করি তাহলে আমি এটাকে লিখবো হচ্ছে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট প্লাস হচ্ছে এ এক্স টি। এখানে কিন্তু কোনো ভেক্টর নোটেশন আমরা ইউজ করি নাই, কমপ্লিটলি এটা রিপ্রেজেন্ট করছে এক্স ডিরেকশন। সো এটা স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। আমি যদি 2 ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আর স্কেলারটা ইউজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ভেক্টর নোটেশন। যেমন আমরা ইকুয়েশন অফ মোশন জানি ভি ভেক্টর ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে কত এটি, অ্যান্ড এটা যদি 2 ডাইমেনশনাল মোশন হয় তাহলে ডেফিনেটলি এটা কি হবে ভেক্টর নোটেশনে থাকবে, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি তাহলে এগুলোর উপর আমরা ভেক্টর নোটেশন ইউজ করব টি বাদে, কারণ টিটা স্কেলার কোয়ান্টিটি, ভিটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভি নটটা ইনিশিয়াল ভেলোসিটি এটাও ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশন এটাও ভেক্টর কোয়ান্টিটি, বাট টিটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো দেখো একই ইকুয়েশনে দুই জায়গায় দুই রকমের চেহারা। অর্থাৎ যখন আমরা 1 ডাইমেনশনাল মোশন এক্সপ্লেইন করব তখন আমরা শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি যে ইকুয়েশন সেগুলো সলভ করব 1 ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন, আর যখন আমরা 2 ডাইমেনশনাল মোশন আমরা এক্সপ্লেইন করব সেখানে আমাদের ইকুয়েশন অফ মোশনগুলো সব ভেক্টর ফরম্যাটে থাকবে। তার মানে 1 ডাইমেনশনাল ইকুয়েশনে ইকুয়েশন অফ মোশনগুলো সব স্কেলার ফরম্যাটে থাকবে, অ্যান্ড 2 ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশনে আমাদের ইকুয়েশনগুলো সব ভেক্টর ফরম্যাটে থাকবে। এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রেখে তারপর চলতে হবে। তাহলে বুঝতেই পারছো যে আমি যদি এই জাতীয় কোনো প্রবলেম সলভ করতে চাই তাহলে কিন্তু লিনিয়ার কোনো ইকুয়েশন, রৈখিক গতির কোনো সমীকরণ দিয়ে কিন্তু এইগুলোকে ব্যাখ্যা করা যাবে না। এই ইকুয়েশনটা করব আমরা ইউজ করব শুধুমাত্র এই ধরনের গতিতেই আমরা ইকুয়েশনগুলো ব্যবহার করব। বা 2 ডাইমেনশনাল মোশন যদি হয় তাহলে আমরা ঠিক এই ধরনের ইকুয়েশন অফ মোশনকে আমরা কিন্তু ব্যবহার করব। এটা তোমাদেরকে মানে বুঝতে হবে, জানতে হবে, তাহলেই তোমার প্রজেক্টাইল বা প্রাস, যেটাকে আমরা সরাসরি যেটাকে বলি প্রাস বা প্রজেক্টাইল বা নিক্ষেপক বা প্রক্ষেপক, সেটার মেকানিজমটা যে আমাদের যে চ্যাপ্টার আসলে আমরা এখন শুরু করেছি আজকে চ্যাপ্টার 3, যেটাকে আমরা বলি হচ্ছে গতিবিদ্যা। আমরা চ্যাপ্টার 3 শুরু করলাম আজকে, সেটাকে আমরা বলছি হচ্ছে গতিবিদ্যা। আমি একটু লিখে দিই এখানে তাহলে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 3, এটাকে আমরা বলি হচ্ছে গতিবিদ্যা বা এটাকে বলা হয় ডিনামিক্স, MICS, ডিনামিক্স। আবার এর পরে যে চ্যাপ্টারটা আমরা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে চ্যাপ্টার 4, সেখানে লেখা আছে নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ মেকানিক্স। তার মানে আমরা অলরেডি মেকানিক্স পড়ে ফেলেছি, এখন আমরা ডিনামিক্স পড়ছি। তা ডিনামিক্স অ্যান্ড মেকানিক্স খুব ভেরি মানে এটা সারা ওয়ার্ল্ডে সবসময় সব কিছুতে সব জায়গায় তোমার কাজে লাগবে। তাহলে আজকে আমরা শুরু করছি ডিনামিক্স, এর আগে আমরা পড়েছি হচ্ছে মেকানিক্স। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে ডিনামিক্সে আমরা 1 ডাইমেনশনাল অ্যান্ড 2 ডাইমেনশনাল মোশন এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা নিয়ে আমরা এত সময় কথা বললাম। এখন আমরা এই যে ইকুয়েশনগুলো হয়, এই কোয়েশনগুলো কীরকম করে হয় সেই কোয়েশনগুলো নিয়ে আসবো, তারপর আমরা এটাকে আস্তে আস্তে করে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। খাতায় এগুলো লিখতে হবে, এগুলো না লিখলে পরে তোমার মনে থাকবে না। এগুলো একবার লিখতে হবে, তারপরে পড়া শেষে আর একবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, শুধু দেখে গেলে হবে না, এগুলো হাতে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। 1 বার না, 2 বার না, 3 বার না, বহুবার, যতবার খুশি ততবার। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ক্লিয়ার হবে তোমার কাছে। ঠিক আছে? তাহলে এখন আমরা ইকুয়েশন অফ মোশনগুলোকে নিয়ে আসি। ইকুয়েশনগুলো মোশনগুলো যদি আমরা এক্সপ্লেন করতে পারি ঠিকঠাক মতো, তাহলে দেখবা এই প্রজেক্টাইল অর্থাৎ 2 ডাইমেনশনাল মোশনটা এক্সপ্লেন করা আমাদের জন্য কত সহজ হবে। অর্থাৎ যে কোনো প্রবলেম আসলে আমরা ইজিলি সলভ করতে পারবো আশা করি। তাহলে মুছে ফেলি। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে সবার। তোমরা লিখে নাও, তোমাদের যাদের লেখা শেষ হয় নাই, তোমাদের যাদের লেখা শেষ করতে পারো না এখনো, তাড়াতাড়ি লেখা শেষ করে নাও, কারণ এগুলো সব খাতায় থাকতে হবে, মুখে মুখে বলতে হবে, অন্যের সঙ্গে ডিসকাস করতে হবে। তাহলেই দেখবা যে এটা একটা ভালো রেজাল্ট আসবে আশা করি। মানে শেখার জন্য অনেক কিছু শিখতে হয়, পড়তে গেলে অনেক কিছু না পড়লেও চলে, কিন্তু শিখতে গেলে তোমাকে অনেক কিছু শিখতে হবে। এর আশেপাশে কি আছে, কিভাবে হয়, এগুলো সব জানতে হবে আমাদের।
এগুলো জানার কোনো বিকল্প দেখি না, লাগবে এগুলা। তো যাই হোক, আমরা এখন ইকুয়েশন অফ মোশনগুলো ডিরাইভ করার চেষ্টা করি। যেমন আমরা কতগুলো ইকুয়েশন অফ মোশন জানি, যেটা তুমি ছোটবেলায় শিখেছ। এস ইকাল টু বিটি, ভি ইকাল টু ইউ প্লাস এটি। আমরা ভি ইকাল টু ইউ প্লাস এটি দিয়ে শুরু করি। ভি ইকাল টু হচ্ছে ইউ প্লাস তারপরে হচ্ছে এটি। একদম সিম্পল একটা ইকুয়েশন বলতে পারো। এটাই আমাদের গতির প্রথম সূত্র আমরা বলি, যেটাকে আমরা বলি ভিকে বলি আমরা শেষ বেগ, ইউকে বলি আমরা আদি বেগ, এটাকে বলি আমরা ত্বরণ, আর টিটাকে বলি হচ্ছে আমরা সময়। সবগুলোর পরিচয় আমাদের এখানে জানা আছে, কিন্তু আমরা আদি বেগকে কিন্তু এখন পর্যন্ত ইউ দিয়ে এটাকে আমরা এক্সপ্লেন করি নাই। আমরা ইউ দিয়ে আদি বেগকে লিখি নাই। আদি বেগকে কী দিয়ে লিখেছি? যেমন দেখো, বস্তু যদি ও পয়েন্টে থাকে, এখানে টাইম টি ইকুয়াল টু 0 এখনও শুরু করে নাই, মানে রেডি 1 2 3 স্টার্ট যখন বলবো তখন আমরা বলবো টি ইকুয়াল টু 0। তার আগ পর্যন্ত টাইম কাউন্টিং শুরু হবে না। এইবার বস্তুটি যেই ফোর্স অ্যাপ্লাই করেছে, চলতে শুরু করেছে, ব্যাস তখন হচ্ছে টাইম টি ইকুয়াল টু টি। কিছু সময় পর, টি ইকুয়াল টু টি সময় পর যদি সে বি বিন্দুতে পৌঁছে যায়, তাহলে সে ভি বেগ অর্জন করবে। তাহলে এটা হচ্ছে তার ফাইনাল ভেলোসিটি। কত সময়ে? টি সময় বেগ। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি টি, টি সময় বেগ। ভি ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে টি সময়ের বেগ। বাট এই পয়েন্টে যদি আমি ভেলোসিটি ক্যালকুলেশন করতে চাই যে আদি বিন্দুতে তার বেগটা কত ছিল, তখন কত ছিল, তখন আমরা লিখবো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এস ডিভাইডেড বাই টি এর মানটা হচ্ছে 0। তাহলে আদি বেগটা কখন পাওয়া যাচ্ছে? যখন টি এর মানটা হচ্ছে 0। টি এর মান যখন 0, তখন সেই বেগকে আমরা বলছি ইনিশিয়াল ভেলোসিটি। তখন এটাকে আমরা আর ইউ দিয়ে প্রকাশ না করে লিখি ভি নট, কারণ এই যে টাইম ডিপেন্ডেন্ট। এই যে বলে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, টাইম ডিপেন্ডেন্ট। তাহলে টাইম টি, তাহলে লিখলাম আমরা ভিটি। এই ভিটিকেই পরবর্তীতে আমরা লিখি হচ্ছে ভি, অর্থাৎ ভি মানে হচ্ছে টি সময় বেগ। তাহলে টি ইকুয়াল টু 0 সময় বেগটা কত হবে? ভি নট। তাহলে আজকে থেকে আমরা আদি বেগকে আর ভি ইউ দিয়ে প্রকাশ করব না, আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইউ দিয়ে প্রকাশ না করে কি দিয়ে প্রকাশ করব? ভি নট দিয়ে প্রকাশ করব। এই জন্য আমরা ইকুয়েশনটাকে লিখবো এরকম, ভি ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে কত? এটি। ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এখন এটাকে আমি শুধুমাত্র এক্স অক্ষে বস্তু যখন গতিশীল হবে তার জন্য আমি ইকুয়েশনটা লিখতে চাই, শুধু এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষে যদি হয়, তাহলে আমরা লিখবো ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি এক্স ইজ ইকুয়াল টু, ইনিশিয়াল ভেলোসিটি হবে কত? ভি নট তো ছিল এক্স এর সঙ্গে নট, ভি এক্স নট। ভি এক্স নট মিনস এক্স অক্ষে আদিবেগ প্লাস হচ্ছে এ এক্স, এক্স অক্ষে ত্বরণ টি। এক্স অক্ষে ইকুয়েশন অফ মোশন লেখা শেষ। দিস ইজ ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। তারপরে যদি বস্তুটি ওয়াই অক্ষে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ওয়াই এর জন্য ফাইনাল ভেলোসিটি ভি ওয়াই ইজ ইকুয়াল টু, তারপর লিখবো হচ্ছে ভি ওয়াই নট, ওয়াই অক্ষে আদিবেগ ভি ওয়াই নট প্লাস হচ্ছে কত? এ ওয়াই, তারপরে হচ্ছে টি। এটা আমরা কখন ইউজ করবো? যখন পার্টিকেলটা শুধুমাত্র এক্স ডিরেকশনে বিচরণ করবে। এটা কখন ইউজ করবো? যখন পার্টিকেল বা কণাটি শুধুমাত্র এক্স অক্ষে বিচরণ করবে। এটা কখন ব্যবহার করবো? যখন পার্টিকেলটি শুধুমাত্র ওয়াই অক্ষে পথ বিচরণ করবে। আবার যদি পার্টিকেলটা শুধু জেড অক্ষে পথ বিচরণ করে, সেই জন্য তার জন্য বেগের ইকুয়েশনটা আমরা লিখবো ভি জেড ইজ ইকুয়াল টু, জেড অক্ষে শেষ বেগ ভি জেড, আদি বেগটা হবে ভি জেড নট প্লাস হচ্ছে কত? এ জেড, তারপরে হচ্ছে টি। এটা শুধুমাত্র জেড অক্ষের জন্য। তাহলে এটা হচ্ছে জেড অক্ষের জন্য, ওয়াই অক্ষের জন্য, এক্স অক্ষের জন্য। এখন এটা তো এগুলো সব ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন, ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। বাট হোয়াট অ্যাবাউট ফর টু ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন? আমরা জানি টু ডাইমেনশনাল মোশনটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি যদি হয়, তাহলে আমরা সরাসরি লিখবো ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি নট ভেক্টর প্লাস হচ্ছে কত? এ ভেক্টর, তারপরে হচ্ছে কত? টি। এটা হচ্ছে টু ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। এটাকে বলবো আমরা টু ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। এইটাকে আমরা একটু আদ্যপান্ত দেখতে চাই, আসলে আদ্যপান্ত দেখতে চাই। হ্যাঁ, আমরা সব কিছু লিখতে পারি। যেমন আমরা ভেক্টর দিয়ে লিখতে পারি। কি লিখতে পারি? একটা ভেক্টর, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর বলো। আর ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে কত? আমরা লিখি, আচ্ছা লেখা আছে আমাদের, এগুলো জানি। আটটাকে কি দিয়ে প্রকাশ করে? আমরা লিখি হচ্ছে আর নট প্লাস হচ্ছে কত? ভি নট টি প্লাস হচ্ছে কত? হাফ অফ এ, তারপরে হচ্ছে টি স্কোয়ার। দেখো, এটা তুমি জানো না যে এই ফরম্যাটটা কিভাবে আসে। এই ইকুয়েশনটা ইকুইভ্যালেন্ট শুধু এক্স অক্ষের জন্য কত হবে? এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস হচ্ছে ভি এক্স নট টি প্লাস হচ্ছে হাফ অফ, তারপরে এ এক্স টি স্কোয়ার। তারপরে যদি হয় জাস্ট এই, আমি এটা বলছি যে এটা কোথেকে আসছে? এ আসছে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার থেকে। হ্যাঁ, তার মানে এটাকে যদি আমরা একটু আমাদের মডার্ন ইকুয়েশনের সাপেক্ষে যদি লিখে, তাহলে লিখতে পারি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হচ্ছে কত? হাফ অফ এ টি স্কোয়ার। দেখো, এই ইকুয়েশনটা কিন্তু এর ইকুইভ্যালেন্ট, কিন্তু এদের ফিজিক্যাল সিগনিফিকেন্স কিন্তু সেম না। এই ইকুয়েশনটা কিন্তু সেম, বাট
এদের অর্থ কিন্তু এক প্রকাশ করে না। যেমন এই ইকুয়েশন দিয়ে বোঝায় যে এ সমতারণে অতিক্রান্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে এ সমতারণে অতিক্রান্ত দূরত্ব, আর এটাকে বলা হচ্ছে যে বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষে বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে দিস, আর এটাকে বলা হচ্ছে এ সমতারণে অতিক্রান্ত মোট, এ সমতারণে অতিক্রান্ত দূরত্ব, শুধু সমতারণে ইউজ করবো আমরা, এ ইউজ করবো আর কিছু না। আর এখানে টোটাল ডিস্টেন্সটাকে আমরা ক্যালকুলেশন করছি অ্যালং এক্স ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণের দেখো এটাও ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, এটাও ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। তাহলে দুটোই যদি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন হয় তাহলে এর ডান পাশে দুটো টার্ম থাকলো, এর ডান পাশে তিনটা টার্ম আসলো কিভাবে? হ্যাঁ, এই ইকুয়েশনটা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কয়টা টার্ম? এই ইকুয়েশনটা ডান পাশে হচ্ছে তিনটা টার্ম দেখা যাচ্ছে, আর এই ইকুয়েশনটা ডান পাশে হচ্ছে দুইটা টার্ম। এটার অর্থটা কি কি বোঝায় এটা দিয়ে? আমি এইটাকে এখন এর মতো করে ফেলতে পারি কিভাবে দেখো, এটাকে যদি লিখা যায় এক্স মাইনাস তারপরে এক্স নটটা নিয়ে আসি ইজ ইকুয়াল টু, তার মানে এখানে লিখতে পারি আমরা ভি এক্স নট টি প্লাস হচ্ছে হাফ অফ এ এক্স টি স্কোয়ার। এখন একটু লক্ষ্য করে দেখো যে এই ইকুয়েশনের ডান পাশে দুটো টার্ম, এই ইকুয়েশনের ডান পাশে কিন্তু দুটো টার্ম হয়ে গেছে। তাহলে এদেরকে আমরা এখন ইকুইভ্যালেন্ট ইকুয়েশন বলতে পারি। তাহলে রাইট হ্যান্ড সাইড যেহেতু ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুইভ্যালেন্ট হবে, সো দ্যাট আমরা লিখতে পারি কি এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু হচ্ছে কত এস। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেটা শিখেছি, তাহলে এখান থেকে লেখা যায় যে এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স নট প্লাস হচ্ছে কত এস। তার মানে অতীতে আমরা শুধুমাত্র এস ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু আমরা এখন আর শুধু এস ক্যালকুলেশন করতে চাই না, আমরা এক্স ক্যালকুলেশন করতে চাই। তাহলে এক্স ক্যালকুলেশন করতে গেলে আমাদের কি করতে হবে? এক্স নটটাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তাহলে পার্থক্য তো একটা আছেই, তাহলে পার্থক্য নাই এটা বলা যাচ্ছে না। সুতরাং এই যে আমরা এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ ডি স্কোয়ার ব্যবহার করতাম আগে, এটা যে ভুল সেটা তো আমি বলিনি, বলছি এটাকে একটু কারেকশন করে নিয়েছি আমরা এখানে এটাকে লিখছি হচ্ছে এখন এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস এস। তাহলে এসটা বলতে কি বোঝায়? এসটা বলতে বোঝাচ্ছে যে এ সমতারণে বস্তু কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর এক্স নটটা তাহলে কি হবে এটার ব্যাখ্যাটা আমরা দিব, এই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে বোঝাবো। তার আগে আমরা বেগের ইকুয়েশনগুলোকে একটু মানে ঠিকঠাক করে আসি। হ্যাঁ, এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। তাহলে আমরা এক্স অক্ষে লিখলাম এটা, তাহলে ওয়াই অক্ষে কেমন হবে, জেড অক্ষে কেমন হবে, সেগুলো তো আমরা ইজিলি লিখে ফেলতে পারি। তাহলে আমি এখন যদি লিখি সেই জেড অক্ষের ইকুয়েশনগুলো, তাহলে কেমন দাঁড়ায় দেখো একটু। যদি জেড অক্ষের ইকুয়েশনগুলো লেখা হয় এখানে, যে জেড অক্ষে পার্টিকেল বা কণাটি গতিশীল হলে সেক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে, ওয়াই অক্ষে কেমন হবে, তারপরে টু ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে, সেটা আমরা কেমন করে লিখবো, কেমন হবে সেটা আমরা একটু দেখতে চাই এখন। একদম সহজ, এটা কঠিন কিছু না, শুধু প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস না করলে এটা দিয়ে তুমি ধরাশায়ী হবে, প্র্যাকটিস করলে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে এক্স অক্ষে যখন বিচরণ করবে তখন, যখন পার্টিকেলটা ওয়াই অক্ষে বিচরণ করবে তখন কেমন হবে। একই এর রেসপেক্টিভে লিখবো আমরা ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস হচ্ছে ভি ওয়াই নট টি প্লাস হচ্ছে কত হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। হ্যাঁ, ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। পার্টিকেলটা যখন জেড অক্ষে বিচরণ করবে সেক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে, জেড ইকুয়াল টু হচ্ছে জেড নট প্লাস ভি জেড নট টি প্লাস হচ্ছে হাফ অফ এ জেড তারপরে হচ্ছে টি স্কোয়ার। এই তিনটা ইকুয়েশন কি ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। এটা দিয়ে আমরা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করতে পারবো, টোটাল ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। বাট যদি টু ডাইমেনশনাল যদি হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? টু ডাইমেনশনাল যদি হয় সেটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর সরণকে কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করছে না, ভেক্টর সরণকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে। সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে লিখবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এই যে নটের জায়গায় লিখবো আর নট ভেক্টর প্লাস হচ্ছে ভি নট ভেক্টর টি প্লাস হচ্ছে হাফ অফ এ ভেক্টর টি স্কোয়ার। এটা হচ্ছে টু ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এগুলো আসবে ডেরিভেশন, আমরা সেগুলো শিখবো, কারণ এগুলো যদি আমরা ভিতরের জিনিসগুলো না শিখি তাহলে দ্বিমাত্রিক গতি বোঝাটা আমাদের জন্য বেশ কঠিনই হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে ফেলে এইগুলো ডেরিভেশনটা আগে একটু ঠিকঠাক করে নিই, যে ভি ভেক্টর ইকুয়াল টু ভি নট ভেক্টর প্লাস এ ভেক্টরটি কীভাবে হয়, বা বেগের ইকুয়েশনটা কেমন হতে পারে, হ্যাঁ, ভেক্টর নোটেশনে ত্বরণের ইকুয়েশনটা কেমন হতে পারে, ভেক্টর নোটেশনে আদিবেগের ইকুয়েশনটা কেমন হতে পারে, ভেক্টর নোটেশনে সরণ ডিসপ্লেসমেন্টটা কেমন হতে পারে, আদি সরণটা কেমন হতে পারে, সেগুলো আমরা একটু দেখে নিই। এটা মুছে ফেলি, বাম পাশের ওটা থাক। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, একটু কঠিন, কিন্তু কিছু করার নাই। মেকানিক্স ডাইনামিক্স জিনিসটাই কঠিন, এটাকে সহজ বলা যাবে না। কেউ যদি বলে যে মেকানিক্স অ্যান্ড ডাইনামিক্স খুব সহজ, তাহলে একটু সন্দেহের ব্যাপার থেকে যায়। মেকানিক্স অ্যান্ড ডাইনামিক্স চ্যাপ্টার 3 and 4, চ্যাপ্টার 3 কে বলা হয় ডাইনামিক্স, চ্যাপ্টার 3 কে বলা হয় মেকানিক্স। এই চ্যাপ্টার দুটো অনেক কঠিন চ্যাপ্টার, অনেক কিছু পড়ার আছে এবং অনেক কিছু ফিজিক্সের সব কিছু আছে এর মধ্যে।
তো আমরা যদি একটু ভালো করে একটু প্র্যাকটিসে রাখি সবসময় এবং কেয়ারফুলি যদি ক্লাসটা করি এবং ক্লাসের রুলস মেনে যদি আমরা ক্লাসগুলো করি, অর্থাৎ আমরা ক্লাসের সময় কথা বলবো না, হ্যাঁ, অন্যের সঙ্গে কথা বলবো না, তারপরে টিচারের কথা নিয়মিত একেবারে পুরোদমে শুনবো, তারপরে টিচার যেভাবে বলবেন সেভাবে আমরা লিখবো, হ্যাঁ, বারবার এটাকে প্র্যাকটিস করবো, ওনার কথাগুলো আমরা শুনবো, তাহলে আমার মনে হয় সবাই একটা ভালো ফল তুমি এখানে পাবে। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমরা জানি আই এক্স প্লাস হচ্ছে কত জে ওয়াই, এটা আমরা শিখেছি। এন্ড যদি আমি লিখি আর নট, তাহলে কি হবে, আর নট দেন উইল বি ইকুয়াল টু আই এক্স নট প্লাস জে ওয়াই নট, হয়ে গেল। এখন যদি আমি বেগটাকে লিখতে চাই, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই ইন 2 ডাইমেনশন। তুমি 3 ডাইমেনশনে লিখতে পারো, প্লাস কে জেড, কে ভি জেড, এটা তোমরা এখন সব পারো, কারণ ভেক্টর চ্যাপ্টার তো অলরেডি পড়ে ফেলেছো তোমরা। এখন যদি আমি আদিবেগের ভেক্টর নোটেশন লিখতে চাই, তাহলে ভি নট ভেক্টর উইল বি ইকুয়াল টু আই ভি এক্স নট প্লাস জে ভি ওয়াই নট। আর যদি আমি অ্যাক্সিলারেশনটা লিখতে চাই, ত্বরণটা লিখতে চাই, তাহলে লিখবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই এ এক্স প্লাস জে এ ওয়াই। দেখো সবগুলো নর্মাল ইকুয়েশন, এগুলো আমাদের সব জানা। এই জানা জিনিসগুলো দিয়ে অজানা জিনিসটাকে শেষ করবো আমরা আজকে। আমরা অজানা জিনিস দিয়ে অজানা জিনিস পড়বো না, আমরা জানা জিনিস দিয়ে অজানা জিনিসগুলো পড়বো। এখন আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে ডিরাইভ করা যায়, হ্যাঁ, এর মধ্যে কিভাবে আসে, কি আসে সেগুলো আমরা একটু ঝটপট দেখে নিতে চাই, কিভাবে এটাকে সলভ করে নিয়ে আসে কিভাবে। দেখো এগুলো কিন্তু দেখো ভি এক্স ভি ওয়াই এগুলোর উপর কিন্তু ভেক্টর নোটেশন ইউজ করি নাই, কারণ এগুলো সব 1 ডাইমেনশনাল। বাট এই আয়ের সঙ্গে থাকাতে ও এক্স অক্ষ নির্দেশ করছে, জে এর সঙ্গে থাকাতে ও ওয়াই অক্ষ নির্দেশ করছে, এই জন্য এটাকে বলতে আমরা 2 ডাইমেনশনাল, এটাকে আমরা লিখলাম বি ভেক্টর। এটা আমাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার? এবার আমরা একটু এই ইকুয়েশনটাকে কিভাবে ডিরাইভ করে সেটা একটু দেখে আসি। এগুলো জানলে হবে কি, যে কোনো ধরনের মোশনকে তুমি এক্সপ্লেন করতে পারবা। ওটা কিভাবে, যেমন আমি বললাম যে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ইলেকট্রনকে গতিশীল করা হলো, ডিসক্রাইব দ্য মোশন অফ দ্য ইলেকট্রন ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে বা একটা বড় একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রনকে গতিশীল করে দেওয়া হলো, ডিসক্রাইব দ্য মোশন অফ দ্য ইলেকট্রন ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওর মোশনটা কেমন হবে বলতে কি বোঝায়, বলতে বোঝায় ওই ইলেকট্রনটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি সরল পথে যাবে, নাকি বৃত্তাকার পথে যাবে, নাকি উপবৃত্তাকার পথে যাবে, নাকি এলিপ্টিক্যাল পথে যাবে, নাকি প্যারাবোলিক পথে যাবে, হাই প্যারাবোলিক পথ, কোন পথে যাবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো এই ইকুয়েশনের মোশনগুলোকে যদি আমরা মানে সব ঠিকঠাক করে। কারণ এইসব দিয়েই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে, ফার্স্ট ইয়ারে তো বটেই, সেকেন্ড ইয়ারের ম্যাক্সিমাম চ্যাপ্টারের মধ্যে এই জাতীয় প্রবলেমে ভরা অনেক চ্যাপ্টার আছে। তাহলে এই বেসিক অংশটুকু যদি আমাদের জানা না থাকে, তাহলে আমাদের সেকেন্ড ইয়ারের শেষ পর্যন্ত ফিজিক্স পড়তে গেলে তোমার অনেক কষ্ট হবে। আর যদি জানা থাকে তাহলে একটা মামুলি একটা বিষয় হয়ে দাঁড়াবে তোমার সামনে। তাহলে আমরা একটু ওই ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটিকে কীভাবে ব্যাখ্যা করে বা প্রমাণ করে সেটা আমরা একটু চট করে দেখে আসি। দেখো আমি প্রমাণ করতে চাই বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট ভেক্টর প্লাস হচ্ছে কত এ ভেক্টর টি। এটা আমি প্রুভ করতে চাই। 2 বার লিখবো, আমরা জানি শেষ হয়ে যাবে, জাস্ট 2 বার। প্রথমবার লিখবো আমরা জানিতে কি লিখবো, লেফট হ্যান্ড সাইডটা লিখবো ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই, ইকুয়েশন নাম্বার 1। একবার লিখেছি ভি ভেক্টর ইকুয়াল টু আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই, একবার লিখেছি আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই। এবার দ্বিতীয়বার লিখবো, আমরা জানি দ্বিতীয়বারে কি জানবো ভি এক্স এর মানটা জানবো আর জানবো ভি ওয়াই এর মানটা ভি ওয়াই। তাহলে ভি এক্সটা কত হবে, এই যে ভি এক্স আমরা জানি ভি এক্স নট প্লাস হচ্ছে কত এ এক্স টি। দেখো ভি এক্স নট প্লাস এ এক্স টি সব জানি, দেখো ভি এক্স নট প্লাস এ এক্স টি। আবার ভি ওয়াই জানি হচ্ছে ভি ওয়াই নট প্লাস হচ্ছে কত এ ওয়াই টি, ইকুয়েশন নাম্বার 2। এখন কি করবো, পুটিং 2 ইন ইকুয়েশন 1, 2 এর মানটা আমরা 1 এর মধ্যে বসাই দিব, তাহলেই কাজ হয়ে যাবে। আমরা পুটিং 2 ইন ইকুয়েশন 1, 2 এর মানটা আমরা 1 এর মধ্যে বসাই দিব। পুটিং 2 ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 2 এর মান ইকুয়েশন 1 এ বসাইয়া পাই, ইকুয়েশন 2 এর মান ইকুয়েশন 1 এ বসাইয়া পাই। পুটিং 2 ইন ইকুয়েশন 1 উই গেট 2 এর মান 1 এ বসালে কি পাই আমরা এখানে লিখি, দেখো ভি ভেক্টর ইজ ইকুয়াল টু আই, তারপরে হচ্ছে ভি এক্স এর মানটা বসাই দিব এখানে, ভি এক্স নট প্লাস হচ্ছে কত এ এক্স টি প্লাস জে
তারপরে vy নট প্লাস হচ্ছে কত ayt, ব্যাস এবার গুণ করে দিব, একদম সহজ জিনিস। ivx নট প্লাস iaxt প্লাস jvy নট প্লাস jayt, কমপ্লিট। এবার আমরা করব কি, বেগের অংশগুলোকে এক জায়গায় রাখবো। এখানে বেগের অংশগুলো কি বোঝাচ্ছে, এই যে বেগের এই অংশ আছে দুইটা, এই দুটোকে এক জায়গায় রাখবো, আর ত্বরণের অংশ দুটাকে এক জায়গায় রাখবো। এখানে লিখলে কত হয়, ivx নট প্লাস jvy নট, এটা একটা অংশ, তারপর হচ্ছে প্লাস, এখানে ত্বরণের অংশের মধ্যে উভয়ের মধ্যে টি কমন আছে, আমরা টিটা কমন রেখে দিই, লিখবো হচ্ছে iax প্লাস হচ্ছে jay হোল ব্র্যাকেট কত টি, কমপ্লিট। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের কি v ভেক্টর ইজ ইকুয়াল টু, যেমন ivx প্লাস jvy যদি হয় v ভেক্টর, তাহলে ivx নট প্লাস jvy নটকে কি লিখবো আমরা, b নট ভেক্টর প্লাস, তারপরে iax প্লাস jay কে কি লিখবো আমরা, a ভেক্টর, বাকি থাকলো কি t, প্রুভড। খুব দরকারি একটা বিষয়, এটা আমাদের জানতেই হবে, শুধু এইভাবে জানলে হবে না। আমরা এই ইকুয়েশনটা তৈরি করলাম এই দুটো ইকুয়েশন ব্যবহার করে। আমরা কি করলাম, আমরা এই ইকুয়েশনটা সলভ করলাম, এই দুটো ইকুয়েশন ব্যবহার করে। এখন আমি দেখতে চাই যে এই ইকুয়েশনের মধ্যে এরা আছে কিনা। এই দুটো ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলভ করেছি আমরা এই দুটো ইকুয়েশন ব্যবহার করে। এখন দেখতে চাই এই ইকুয়েশনের মধ্যে এরা আছে কিনা। সব কিছু দেখা উচিত, থাকবে তো বটেই। হ্যাঁ, তুমি মাংস রান্না করলে কড়াইয়ের মধ্যে, রান্নার পরে তো মাংসই পাবে তার মধ্যে, নাকি হাড্ডি পাবে শুধু? তাহলে আমি যদি ভি ভেক্টর ইকুয়াল টু ভি নট ভেক্টর প্লাস এ ভেক্টরকে যদি আমি এই দুটো ইকুয়েশনস ইউজ করে যদি এটা সলভ করতে পারি, প্রমাণ করতে পারি, তাহলে এটা প্রতীয়মান হয় যে এটাকে ভাঙলে অবশ্যই এই দুটো ইকুয়েশন পাওয়া যাবে। এবং যে পদ্ধতিতে এটা করলে পাওয়া যাবে সেই পদ্ধতিকে আমরা বলি হচ্ছে উপাংশে পৃথকীকরণ বা সেপারেশন ইনটু কম্পোনেন্ট বা রেজুলেশন ইনটু কম্পোনেন্ট। উপাংশে পৃথকীকরণ, আমরা সেটা নিয়ে এখন একটু কথা বলবো যে উপাংশে পৃথকীকরণ কিভাবে করে। তাহলে প্রথমে এটার উপাংশে পৃথকীকরণ শেষ করি। তাহলে আমরা একটা হেডলাইন লিখে ফেলি সবাই, উপাংশে পৃথকীকরণ। উপাংশে পৃথকীকরণ, উপাংশে পৃথকীকরণ, সবাই লিখে ফেলো, উপাংশে পৃথকীকরণ লিখে আমরা সবাই উপাংশে পৃথকীকরণ, উপাংশে পৃথকীকরণ, উপাংশে পৃথকীকরণ করবো আমরা এই ইকুয়েশনটাকে, বি ভেক্টর ইকুয়াল টু ভি নট ভেক্টর প্লাস হচ্ছে এ ভেক্টর টি। এবার আমরা ভেঙে ফেলবো, বি কে ভাঙি, একদম সিম্পল। বি মানে হচ্ছে আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই। ভি নটকে ভাঙবো, ভি নটকে ভাঙলে কত হয়, আই ভি এক্স নট প্লাস জে ভি ওয়াই নট ব্র্যাকেট ক্লোজ প্লাস, এ কে ভেঙে ফেলবো, আই এ এক্স প্লাস জে এ ওয়াই আর ব্র্যাকেটে থাকবে হচ্ছে টি। এবার গুণ করে দিব, তাহলে থাকবে হচ্ছে আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই ইজ ইকুয়াল টু, গুণ করে দিই, আই ভি এক্স নট প্লাস হচ্ছে জে ভি ওয়াই নট প্লাস গুণ করে দিই আই এ এক্স টি প্লাস জে, তারপরে হচ্ছে এ ওয়াই টি। এইবার আমি লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু টু ডাইমেনশন ইকুয়েশন অফ মোশন এক্সপ্লানেশন শিখছি। আদারওয়াইজ প্রজেক্টাইল, প্রাস, নিক্ষেপক, প্রক্ষেপক, যেটাই তুমি বলো, বাংলায় বলো আর ইংলিশে বলো না কেন, সলভ করতে পারবা না যদি এগুলোর মেকানিজম তুমি না বুঝো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আই আছে, এখানে আই আছে, আমরা আইটা কমন নিয়ে নিই, আইটা কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে কত, বি এক্স নট প্লাস হচ্ছে কত এ এক্স টি প্লাস, এই দুটো থেকে আমরা জে কমন নিয়ে নিই, জে, তাহলে কত থাকলো বি ওয়াই নট প্লাস হচ্ছে এ ওয়াই টি ব্র্যাকেট ক্লোজ। দেখো এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল। এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা কি ইকুয়াল। দ্য লেফট হ্যান্ড সাইডের আই এর কোফিসিয়েন্ট উইল বি ইকুয়াল টু দ্য কোফিসিয়েন্ট অফ আই অফ রাইট হ্যান্ড সাইড। তাহলে আই এর এক্স এর সহগ যেটা, এখানে দেখো আই এর সহগ ভি এক্স, এখানে আই এর সহগ ভি এক্স নট প্লাস এক্স টি। সুতরাং আমরা এই দুটোকে যদি সহগ তুলনা করি তাহলে আমরা লিখতে পারি ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট প্লাস হচ্ছে এ এক্স টি। সিমিলারলি জে এর সহগটা হচ্ছে কত ভি ওয়াই, আর জে এর সহগটা হচ্ছে ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। সো দ্যাট আমরা এখানে পরিষ্কার লিখতে পারি ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস হচ্ছে কত এ ওয়াই টি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখলে যে এই দুটো ইকুয়েশন ব্যবহার করে আমি এটা তৈরি করেছিলাম, আবার এটা ভেঙে দেখি এরা উপস্থিত আছে। এই জন্য এই পদ্ধতিকে আমরা বলি হচ্ছে উপাংশে পৃথকীকরণ বা সেপারেশন ইন্টু কম্পোনেন্ট অর রেজুলেশন ইন্টু কম্পোনেন্ট। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। যদি বুঝে থাকো তাহলে এগুলো আমরা খুব সুন্দর করে এটা লিখে রাখার চেষ্টা করব খাতার মধ্যে, সবাই আমরা খাতার মধ্যে লিখব। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলো কেমন
সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু বের করবো আর কি। তাহলে মুছে ফেলে এগুলো। লিখে নাও, যাদের লেখা শেষ হয় না তারা লিখে নাও। শুধু বসে থাকলে হবে না, শুধু দেখলে হবে না। আবার অনেকে আমরা মনে করতে পারি ভিডিও তো আছে, ইউটিউবে থাকবে, এটা আবার দেখতে পাবো। দেখতে তো পাবাই, কিন্তু নিজ হাতে অন্তত একবার লেখার অভ্যাসটা থাকা উচিত। নাইলে কোনো কারণে যদি কখনো পরীক্ষায় আসে, এগুলো বইয়ের মধ্যে আছে, কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। এগুলো বইয়ের মধ্যে আছে, এগুলো আমাদের পড়তে হবে। পড়ে পড়ে তারপরে আমাদের এগুলো প্র্যাকটিসে রাখতে হবে। বারবার বারবার প্র্যাকটিস করে এটা ঠিক রাখবা। নাহলে কিন্তু একই রকম সব জিনিসপত্রগুলো তো আমাদের একটু সমস্যা হয়ে যেতে পারে। যাতে সমস্যা না হয় আমরা সেটা খেয়াল রাখবো, মাথায় রাখবো। এবার আমরা s = ut প্লাস হাফ অফ at স্কোয়ার, এটার ইকুয়েশন অফ মোশনগুলো কেমন হবে? এটাকে আমি এভাবে লিখতে পারি s = v0t, তারপর হচ্ছে প্লাস অফ হাফ অফ a, তারপরে t স্কোয়ার। v0কে কি বলা হচ্ছে? ইনিশিয়াল ভেলোসিটি, আদিবেগ, নট ইউ। আমরা আর ইউ বলবো না। ইউ আমরা ক্লাস 9-10-এ বহুতবার বলেছি। ক্লাস 6, 7, 8, 9, 10 সব ক্লাসে আমরা আদিবেগকে ইউ দিয়ে প্রকাশ করেছি। এখন আর আমরা এটাকে ইউ দিয়ে প্রকাশ করব না, আমরা এটাকে প্রকাশ করব v0 দিয়ে। এবং এটার যে মডিফাইড ফর্ম, আমি এটা যে ভুল সেটা বলছি না, এটা বলছি এটা দিয়ে বোঝাচ্ছে যে এ সমতারণে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু আরও একটা দূরত্ব আছে যেটা আমরা হিসাব নিকাশ করি না, সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি x অক্ষে যদি লিখতে চাই সেটা কেমন লিখবো? x = x0 প্লাস হচ্ছে কত vx0t প্লাস হচ্ছে কত হাফ অফ axt স্কোয়ার। y কে লিখবো y = y0 প্লাস হচ্ছে কত vy0t প্লাস হচ্ছে কত হাফ অফ ayt স্কোয়ার। z অক্ষে হচ্ছে z = z0 প্লাস হচ্ছে কত vz0t প্লাস কত হাফ অফ az তারপরে t স্কোয়ার। এগুলো সব ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। বাট টু ডাইমেনশনাল যদি হতে হয় তাহলে আমাদের লিখতে হবে r ভেক্টর = r0 ভেক্টর প্লাস হচ্ছে v0 ভেক্টর t প্লাস হচ্ছে হাফ অফ a ভেক্টর t স্কোয়ার। এটাকে আমরা বলবো টু ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন। এখন এগুলোর কি ব্যাখ্যা আমরা তো আজকে প্রথমেই দেখেছিলাম যে কি বলা হচ্ছে এটা দিয়ে। আমি যদি এটাকে এর সঙ্গে কম্পেয়ার করি, দেখো আমরা জানি s = হচ্ছে v0t প্লাস হচ্ছে হাফ অফ at স্কোয়ার, আর আমাদের জানা আছে হচ্ছে x = x0 প্লাস vx0t প্লাস হচ্ছে হাফ অফ axt স্কোয়ার। আগেই বলেছিলাম যে এর ডান পাশে আছে দুটো টার্ম, এর ডান পাশে আছে দুইটা টার্ম, এর ডান পাশে আছে দুইটা টার্ম, এর ডান পাশে আছে তিনটা টার্ম। আমরা আগে ইকুইভ্যালেন্ট করে ফেলি। ইকুইভ্যালেন্ট করতে গেলে এটা আসবে হচ্ছে x - x0 = বাকিটা আসলো vx0t প্লাস হাফ অফ axt স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো যে এই ইকুয়েশনে দুটো টার্ম, এখানেও দুটো টার্ম, তাহলে লেফট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডকেও ইকুইভ্যালেন্ট বলতে পারি। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার লিখতে পারি যে x - x0 বিকামস s। সুতরাং আমরা অতীতে যা শিখেছিলাম বর্তমানের সঙ্গে সেটা কিন্তু মিলে না। হ্যাঁ, কেন মিলে না আমরা একটু দেখি যে x = তাহলে আসবে হচ্ছে x0 প্লাস কত s। এই ইকুয়েশনটাই যদি আমরা বলি যে আমরা অতীতে ক্যালকুলেশন করেছি শুধু s, বস্তু কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, সঙ্গে সঙ্গে লিখেছি আমরা s = v0t বা ut প্লাস হাফ at স্কোয়ার, প্রবলেম সলভ। কিন্তু লক্ষ্য করে দেখো তুমি s এর মান তোমাকে বের করতে বলেছিল কি x, তুমি ক্যালকুলেশন করেছিল কি s, অর্থাৎ x0 এর মান কিন্তু তুমি সেখানে ব্যবহার করো না। এটা যে ভুল ছিল তা না, তোমার সিস্টেমটাই ছিল ওই ফর্মুলা দিয়ে এই মানটা ক্যালকুলেশন করা। বাট এখনকার সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট। সো এখন আর আগের মতো করলে হবে না, এখন আমাদেরকে একটু অন্যভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। এখন জানতে হবে যে x0টা কি। s তো বুঝলাম, s মানে হচ্ছে a সমতারণে অতিক্রান্ত দূরত্ব, s মানে হচ্ছে a সমতারণে অতিক্রান্ত দূরত্ব। আর x0টা কি তাহলে আমাদের জানা দরকার এখন x0টা কি আমরা বুঝবো। মনে করো এটা হচ্ছে তোমার বাসা, খুব কেয়ারফুলি শোনো, বুঝো, এটা হচ্ছে তোমার বাসা। এই বাসাটা হচ্ছে একটা দোতলা বিল্ডিং যার প্রত্যেকটা ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট, এবং তুমি এই বিল্ডিংয়ের দোতলায় থাকো। তাহলে তুমি কত উপরে থাকো? প্রশ্ন করলে উত্তর দিবে অনেকে 20 ফিট উপরে থাকি। তো যারা 20 ফিট উপরে থাকে তারা কিন্তু বাসায় থাকে না, তারা ছাদে থাকে, কারণ বিল্ডিংটার হাইটই হচ্ছে 20 ফিট। তুমি আসো দোতলায়, তুমি দোতলা ছাদে থাকো না, দোতলায় থাকো, তার মানে তুমি 10 ফিট উপরে আছো, 10 ফিট। তাহলে তুমি 10 ফিট উপরে আছো। আবার এখান থেকে শুরু করে 2 কিলোমিটার দূরে তোমার কি আছে? তোমার কলেজ। 2 কিলোমিটার দূরে তোমার কলেজ আছে, সে কলেজটা হচ্ছে কি দোতলা কলেজ। যেহেতু কলেজে গ্যাদারিং অনেক বেশি হয়, এই জন্য এই বিল্ডিংয়ের হাইটটা অনেক বেশি দেওয়া হচ্ছে 20 ফিট আর 20 ফিট। এই দোতলা কলেজের দোতলায় তুমি ক্লাস করো।
তাহলে কত উপরে তুমি ক্লাস করো? প্রশ্ন করলে উত্তর দিবে অনেকে যে 40 ফিট উপরে থাকি, উপরে ক্লাস করে। তার মানে ও ক্লাস করে না, ও হচ্ছে ক্লাসের সময় ছাদে থাকে, তাই না? তাহলে 40 ফিট না, আসলে 20 ফিট। তাহলে সে 20 ফিট উপরে বসে ক্লাস করে। তাহলে এটা হচ্ছে কত? 20 ফিট। তাহলে গেট টু গেট ডিস্টেন্স বিটুইন বাসা অ্যান্ড কলেজ ইজ 2 কিলোমিটার। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে বাসা থেকে কলেজের দূরত্ব কত, তুমি বলবে 2 কিলোমিটার। বাট যদি প্রশ্ন করা হয় বাসা থেকে কলেজে যেতে তুমি কতটুকু পথ অতিক্রম করো, তাহলে কিন্তু সেটা 2 কিলোমিটার নয়, সেটা কত? এইটাই কিন্তু এখানে আমাদের ভাববার বিষয় যে বাসা থেকে কলেজের দূরত্ব 2 কিলোমিটার, ইটস অলরাইট, দিস ইজ এস। এই বাসা থেকে কলেজের দূরত্ব 2 কিলোমিটার, এটা হচ্ছে এস। বাসা থেকে কলেজের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, দিস ইজ এস। এটাই আমরা ক্যালকুলেশন করেছি অতীতে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এড স্কোয়ার। বাট বাসা থেকে আমি কলেজে পৌঁছাতে কতটুকু পথ অতিক্রম করি, তাহলে কিন্তু সেটা 2 কিলোমিটার হবে না। কারণ তোমাকে আগে প্রথমে বাসা থেকে নামতে হবে। বাসা থেকে নামতে গেলে তোমাকে 10 ফিট নিচে নামতে হবে, তারপরে 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, 2 কিলোমিটার। তারপরে তোমাকে আবার 20 ফিট উপরে উঠতে হবে, প্লাস 20 ফিট। তাহলে না তুমি বাসা থেকে তোমার কলেজে যেতে কত পথ অতিক্রম করতে হয় সেটা তুমি বের করতে পারবে। অর্থাৎ রেজাল্টটা হবে হচ্ছে 30 ফিট প্লাস হচ্ছে 2 কিলোমিটার। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কত? 30 ফিট প্লাস হচ্ছে কত? 2 কিলোমিটার। এই যে আমরা এইখানে যদি ইকুয়েশনটা লিখি, তাহলে এক্স উইল বি ইকুয়াল টু এক্স নট প্লাস হচ্ছে কত? এস। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, পরিষ্কার বোঝা যাচ্ছে এস মানে হচ্ছে 2 কিলোমিটার আর এক্স নটটা হচ্ছে কত? 30 ফিট। আর এটাই হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট। তার মানে অতীতে আমরা শুধুমাত্র 2 কিলোমিটার ক্যালকুলেশন করেছিলাম, তার সঙ্গে 30 ফিটটা ক্যালকুলেশন করা হয় না আমাদের, কারণ সিস্টেমেই ছিল না 30 ফিট ক্যালকুলেশন করার দরকার নাই। কিন্তু এখন তো তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, হায়ার এডুকেশনে যাচ্ছ, তোমাকে একেবারে মানে ন্যানোমিটার পথ অতিক্রম করলো সেটাও তোমাকে ক্যালকুলেশন করতে হবে। সো এই টেকনিক তোমাকে জানতেই হবে, শিখতেই হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এসটা কি? এস মানে হচ্ছে এ সমতারণে অতিক্রান্ত দূরত্ব। কারণ আমি সবসময় বাসার গেট থেকে কলেজের গেটে কলেজে পৌঁছাতে কত সময় লাগে এইটুকুই হিসাব করি। এখান থেকে বলি টি ইকুয়াল টু 0, আর এখানে আসার পরে কলেজের গেটে পৌঁছে গেলে বলে আমি কলেজে চলে আসছি, হ্যাঁ টি। তাহলে এইটুকু সময়, এইটুকু পথ অতিক্রম করতে তুমি সময় হিসাব নিকাশ করেছো। তাহলে এইটুকুর মধ্যে আমরা বলবো অ্যাক্সেলারেশন তোমার হয়েছে, অর্থাৎ এই পথটুকু হচ্ছে এ সমতরণে অতিক্রান্ত দূরত্ব। বাট এখান থেকে এইটুকু নামতে বা এখান থেকে এইটুকু উঠতে যে সময়টা লেগেছে সেটা কিন্তু তুমি কাউন্ট করো নাই। তার মানে তোমার স্মরণ হয়েছে টাইম ছাড়া। তাহলে টাইম ছাড়া এই সময়কে আমরা স্মরণকে কি বলবো? স্মরণ উইদাউট অ্যাক্সেলারেশন, বিনা ত্বরণের স্মরণ। তাহলে এটা হচ্ছে বিনা ত্বরণের স্মরণ, এটা বিনা ত্বরণের স্মরণ, এটা হচ্ছে সমত্বরণের স্মরণ। তাহলে এটা হচ্ছে বিনা ত্বরণের স্মরণ। তাহলে বস্তু কণাকতিক অতিক্রান্ত মোট স্মরণ হচ্ছে বিনা ত্বরণের স্মরণ প্লাস হচ্ছে সমত্বরণের স্মরণ। কোন বস্তু কণাকতিক অতিক্রান্ত মোট স্মরণ হচ্ছে বিনা ত্বরণের স্মরণ প্লাস হচ্ছে সমত্বরণের স্মরণ। তাহলে বোঝা যাচ্ছে যে এই এক্স নটটা, ওয়াই নটটা, জেড নটটা এবং আর নট এগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট উইদাউট অ্যাক্সেলারেশন, আর বাকি যে অংশটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট উইথ অ্যাক্সেলারেশন। সুতরাং এটা আমাদের যদি নাও থাকে তাহলে ইকুয়েশনে আমাদেরকে বিবেচনায় আনতে হবে, কারণ তুমি এখন 2 ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি নিয়ে তুমি এখানে আলোচনা করতে চাও। তাই এটা আমাদের মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো বোঝার কোনো বিকল্প নাই। এটাকে বারবার বুঝতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এটা যদি তোমার আত্মস্থ হয়ে যায় তাহলে দেখবা যে 2 ডাইমেনশনাল মোশনের যে কোনো প্রবলেম সলভ করা, গোল হবে কিনা, ওই ওয়ালে ওই বলটা লাগবে কিনা। আমি একটা বুলেট নিক্ষেপ করলাম 10 মিটার দূর থেকে, একটা ওয়ালে 10 মিটার দূর থেকে, হ্যাঁ এই গোলাটা নিক্ষেপ করলে ওই গোলাটা ওই ওয়ালে কোথায় ভেদ করবে আমি ক্যালকুলেশন করতে পারবো। একটা ফুটবল মাঠের গোল পোস্টের ঠিক 20 ফুট সামনে থেকে আমি একটা ফুটবলে কিক করলাম, গোল পোস্টের হাইট হচ্ছে 4 মিটার। প্রশ্ন হচ্ছে কিক করলে গোল হবে কিনা। এইসব প্রবলেম কিভাবে সলভ করবে তুমি? তারপরে একটা ব্যাটসম্যান 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে এমনভাবে ব্যাট করলো, মারলো যে বলটা অনেক উপরে উঠে গেল। প্রশ্ন হচ্ছে ওই বলটা ক্যাচ ধরতে, ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা। কত রকমের কথা আছে। এই সব প্রবলেমগুলো যদি তুমি যদি হায়ার অর্ডার টাইপ এই টার্মগুলো যদি তুমি যদি ক্যালকুলেশনে এনে তুমি যদি হিসাব নিকাশ করে সঠিক উত্তর যদি তোমার বলতে হয়, তাহলে এগুলো প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প মানে আমি অন্তত পক্ষে দেখি না। তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে যেন এগুলো আমাদের মাথায় থাকে। ওকে, প্র্যাকটিস রাখতে হবে। তাহলে বুঝে ফেলি এবং আমরা এটা সলভ করার চেষ্টা করি যে 8টাকে কিভাবে সলভ করা হয়। এগুলো অনেক সহজ, এখন তোমরা অনেকেই একা একা করে ফেলতে পারবে, এগুলো কঠিন কিছু না, অনেক সহজ। আমরা এখন 8টাকে ক্যালকুলেশন করব। আমরা এখন 8টাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমি লিখি আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আর নট ভেক্টর প্লাস হচ্ছে ভি নট ভেক্টর টি প্লাস হচ্ছে হাফ অফ এ ভেক্টর টি স্কোয়ার। আর ইকুয়াল টু আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার।
এটা যদি আমি সলভ করতে চাই তাহলে দুইবার লিখবো আমরা জানি। প্রথমবার লিখলাম জানি, প্রথম জানিতে কি লিখবো আমরা? প্রথম জানিতে কি পাবো? জানি আমরা আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই। প্রথমটা জানি আমরা। এই জানাতেই দেখো মানে ঘ্রাণে অর্ধভোজন, এটা লেখার সঙ্গে সঙ্গে অর্ধেক প্রুভড, লেফট হ্যান্ড সাইড প্রুভড, রাইট হ্যান্ড সাইডটা বাকি আছে। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে কি করব? এক্স এবং ওয়াই এর মান এখান থেকে বাইর করে ফেলবো। তাহলে উই হ্যাভ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা কি করব? পুটিং 2 ইন ইকুয়েশন 1, 2 এর মান আমরা একে বসাই দিব। তাহলে হবে আর ইজ ইকুয়াল টু আই এক্স এর মানটা বসাই দিই, এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার প্লাস জে, তারপরে হচ্ছে ভি ওয়াই নট প্লাস সরি ভি ওয়াই নট না ভি নট ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। এবার আমরা এটাকে গুণ করে দিব, হ্যাঁ, আগের মতো করে। আই এক্স নট প্লাস আই ভি এক্স নট টি প্লাস আই হাফ অফ এ এক্স টি স্কোয়ার প্লাস জে ওয়াই নট প্লাস জে ভি ওয়াই নট টি প্লাস জে হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। এবার এখান থেকে আমরা দেখো এই যে আদি সরণটা নিব, একটা অংশে রাখবো, তারপরে হচ্ছে তোমার বেগের একটা অংশকে আমরা একসঙ্গে রাখবো, তারপরে আমরা অ্যাক্সেলারেশন ত্বরণের অংশটাকে আমরা একসঙ্গে রাখবো, ব্যাস রেখে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। এগুলোকে একসঙ্গে রাখি, হ্যাঁ। প্রথমে রাখি হচ্ছে আই এক্স নট প্লাস জে ওয়াই নট, এটা শেষ, প্লাস বেগের মধ্যে দেখা যাচ্ছে টি কমন, তাহলে আমরা লিখি হচ্ছে আই ভি এক্স নট প্লাস জে ভি ওয়াই নট হোল ব্র্যাকেট হচ্ছে কত টি প্লাস, আবার এক্সেলারেশন মধ্যে দেখো হাফ অ্যান্ড টি স্কোয়ার কমন, তাহলে আমরা প্রথমে একটা হাফ রাখি, তারপর লিখি আই এ এক্স প্লাস হচ্ছে জে এ ওয়াই হোল ব্র্যাকেট টি স্কোয়ার। এখন আমরা এটাকে ইজিলি বসাই দিতে পারি। আর যদি হয় আই এক্স প্লাস জে ওয়াই, তাহলে আই এক্স নট প্লাস জে ওয়াই নট বিকামস কত হবে? আর নট প্লাস, এটাকে আমরা বলবো হচ্ছে ভি নট, তারপরে হচ্ছে কত থাকবে? টি প্লাস, এটাকে লিখবো হচ্ছে আমরা এ, তাহলে হাফ অফ এ ভেক্টর টি স্কোয়ার, দিস ইজ আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে আর ইকুয়াল টু আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটাকে আমরা প্রমাণ করতে পারি। একইভাবে যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে আমরা এই ইকুয়েশনটাকে ডিরাইভ করেছি এই দুটো সমীকরণ ব্যবহার করে, আমরা একে ডিরাইভ করেছি এই দুটো সমীকরণ ব্যবহার করে, তাহলে অবশ্যই এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এদেরকে পাওয়া যাবে। যে পদ্ধতিতে পাওয়া যাবে তার নাম হচ্ছে উপাংশে পৃথকীকরণ বা সেপারেশন ইনটু কম্পোনেন্ট। একইভাবে তোমরা এটা সলভ করে ফেলতে পারো ইজিলি। তাহলে আমরা যদি উপাংশে পৃথকীকরণ করে ফেলি, এখন করতে পারবো নিশ্চয়ই আমরা সবাই, তোমরা একটু ট্রাই করো, আমিও করতে থাকি, তাহলে সবাই মিলে একসঙ্গে করে ফেলি। কি করে? 8টাকে আমরা আলাদা করে ফেলবো। 8টাকে আলাদা করাই যায়। যেমন দেখো আমি লিখবো হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর নট ভেক্টর প্লাস ভি নট ভেক্টর টি প্লাস হচ্ছে হাফ অফ এ ভেক্টর টি স্কোয়ার। এটাকে আমরা ভেঙে ফেলবো। আর কে লিখবো হচ্ছে আমরা কত? আই এক্স প্লাস জে ওয়াই, আর নটকে লিখবো আই এক্স নট প্লাস হচ্ছে জে ওয়াই নট প্লাস ভি নটকে লিখবো আই ভি এক্স নট টি প্লাস জে ভি ওয়াই নট, তারপরে টি প্লাস তারপরে হচ্ছে হাফ আই এ এক্স তারপরে টি স্কোয়ার প্লাস হাফ অফ জে এ ওয়াই টি স্কোয়ার। একবার গুণ করে দিয়েছি আমরা। এবার আমরা ডান পাশ থেকে এভাবে বাম পাশে লিখি আই এক্স প্লাস জে ওয়াই। ডান পাশে দেখো আই আছে 3টার মধ্যে, আবার জে আছে 3টার মধ্যে, তাহলে আইটা যেটা কমন নিলে আই কমন নিলে কত হয়? এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার প্লাস যেটা কমন নিলে কত হয়? ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। এই সমীকরণের বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব পরস্পরের সমান, বাম পাশ ডান পাশ পরস্পর সমান, সুতরাং বাম পাশের আয়ের সহগ এক্স, ডান পাশের আয়ের সহগ এক্স, এটা সমান এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার। এর সহগ হচ্ছে কত? ওয়াই, ওটা সহগ হচ্ছে কত? ওয়াই নট প্লাস বি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখলে যে এই দুটো সমীকরণ ব্যবহার করে আমরা আর কে ডিরাইভ করেছিলাম, আর কে ভেঙে আমরা এদেরকে আবার বের করে ফেললাম। এগুলো 2 ডাইমেনশনাল মোশন ব্যবহার করতে দেখো এর মধ্যে দুটো টার্ম দেখতে পাচ্ছ, এক্স অ্যান্ড ওয়াই। সুতরাং আমরা যেহেতু প্রজেক্টাইল পড়বো আর প্রজেক্টাইলটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, সুতরাং এই ইকুয়েশনগুলো জানা আমাদের খুবই জরুরি বিষয়। এগুলো যদি আমরা খুব জানতে পারি তাহলে দেখবা প্রজেক্টাইল অন্তত বুঝে পড়তে পারবা, না বুঝেও পড়া যায়, বুঝে পড়লে নিজের মনে একটা আলাদা রকমের স্বস্তি চলে আসে যে না আমি ব্যাপারটা বুঝতে পারছি। আফটার অল এটা কিন্তু চ্যাপ্টারটার নাম ডিনামিক্স, এটা নিয়ে এলোমেলো চিন্তা ভাবনা করা যাবে না, হ্যাঁ,
সুচিন্তিত চিন্তা, মানে সুন্দর চিন্তা ভাবনা আমাদেরকে এখান থেকে করতে হবে। এটা আমরা একটু আমাদের সবসময় আমরা আমাদের নলেজে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা হয়তো প্রজেক্টাইল স্টার্ট করতে পারবো এবং হয়তো শেষও হয়ে যেতে পারে প্রবলেম বাদে। তো এটা আমাদের খুবই দরকার, এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রজেক্টাইল। তো ঠিক আছে, এগুলো সবাই প্র্যাকটিস করো ভালো করে। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।